আমি সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল জিওগ্রাফির স্ট্যাটিস্টিক্সের ওপর এটা আমার 4 নম্বর ক্লাস। এর আগের ক্লাসেতে আমি স্ট্যাটিস্টিক্স কাকে বলে, রাশিতত্ত্ব কী, রাশিতত্ত্বের শ্রেণীবিভাগ সে বিষয়ে আলোচনা করেছি। সমস্ত ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সেতে দেওয়া আছে। আজকের আমরা সারণীকরণ বা যেটাকে ইংরেজিতে বলা হয় ট্যাবুলেশন, স্ট্যাটিস্টিক্সে একটি গুরুত্বপূর্ণ অংশ, সে বিষয়ে আমরা আজকের আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো রাশিতত্ত্বের সারণীকরণ বা যেটাকে ইংরেজিতে বলা হয় ট্যাবুলেশন, তো সেটা শুরু করার আগে আমরা দেখে নেব যে ট্যাবুলেশন বা সারণীকরণ ব্যাপারটা কি। তো আমরা একটা কথা, চলিত কথায় আমরা জানি যে ছক, কোনো রাশিতথ্যকে যদি আমরা ছকের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে সেই রাশিতথ্যটা আমাদের কাছে আরও বেশি সহজবোধ্য হয়। অর্থাৎ অনুসন্ধান ক্ষেত্র থেকে আমরা যে ডেটাটা পাই সেটা সবসময় গোছানো থাকে না, মানে অগোছালো অবস্থাতে থাকে। তো সেই ডেটাটাকে যদি আমরা একটা সুন্দর ছকের মাধ্যমেতে সেটাকে যদি প্রেজেন্টেশন করি তাহলে জিনিসটা আমাদের কাছে আরও বেশি সহজবোধ্য হয়। আমরা এক পলকে দেখে সেই ডেটাটা সম্পর্কে মানে যেটা জানা যায় সেই তথ্যটা আমরা বুঝতে পারি ডেটাটা সম্পর্কে। তো সেই ব্যাপারটাকেই কিন্তু অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্সের ভাষাতে বলা হয় সারণীকরণ, বাংলায় বলে সারণীকরণ, আর ইংরেজিতে বলে হচ্ছে ট্যাবুলেশন। ট্যাবুলেশন মানে হচ্ছে কি সিম্পলি টেবিল থেকে ট্যাবুলেশন ব্যাপারটা এসেছে একদম। অর্থাৎ টেবিল করা মানে হচ্ছে কোনো রাশি তথ্যকে যখন আমি একটা সুন্দর ছকের মাধ্যমেতে সেটাকে দেখাচ্ছি, তো সেই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে ট্যাবুলেশন। তো যেটা আমি বলেছি যে সারণীকরণ অর্থাৎ সারণী কথার অর্থ হচ্ছে ছক, যেটা আমি বললাম যে সারণী মানে টেবিল অর্থাৎ ছক, চলিত আমরা বাংলাতে যেটা বলে থাকি যে ছক, যে রাশিতত্ত্বটাকে ছকের মাধ্যমেতে দেখিয়ে দেওয়া হয়েছে বা দেখানো যেতে পারে, যেটা বলি আমরা আর কি সেইটা, এবং প্রয়োজন অনুসারে তথ্য লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত ছক। তো এটাই অর্থাৎ অনুসন্ধান ক্ষেত্র থেকে আমরা যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটা যদি সাজানো অবস্থায় আমরা যদি পাই তো খুবই ভালো, কিন্তু যদি সাজানো অবস্থায় না পাই, যদি আমরা কোনো লোকজনের মুখ থেকে যদি আমরা কোনো ডেটাটা যদি সংগ্রহ করে থাকি, যেরকম আমরা জনগণনার সময় যেরকম হয় যে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ইন্ডিভিজুয়াল সদস্যের কাছ থেকে তার নাম, তার বয়স, তার আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নথিভুক্ত করা হয়, বা কোনো স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে সরাসরি তাদের মুখ থেকে তাদের বিষয়ে যখন আমরা তথ্য সংগ্রহ করি সেইগুলো লিপিবদ্ধ যখন আমরা করি, আমরা যখন খাতাতে সেগুলো লিখি, তখন সেক্ষেত্রে কিন্তু সবসময় সেটাকে ছক করা হয়ে ওঠে না। সেটা যেরকম পাচ্ছি, কারণ সেটাকে আমাকে খুব তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে সেটাকে আমাকে লিপিবদ্ধ করতে হয়, তো সেই জন্য আমাকে চটজলদি সেটাকে টুকে নিতে হয়। পরে যখন আমি সেই তথ্যটাকে নিয়ে যখন স্ট্যাটিস্টিক্সে অ্যানালাইসিস যখন করব, সেইটা করার আগে যদি আমি সেই তথ্যটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে টেবিলের মাধ্যমে যদি সেটাকে প্রেজেন্টেশন করতে পারি, তাহলে সেই জিনিসটা আমাদের কাছে আরও বেশি সহজবোধ্য হয়, দেখতে খুব সুন্দরও লাগে এবং সহজবোধ্য হয়। তো সেই জন্যই কিন্তু স্ট্যাটিস্টিক্সে ট্যাবুলেশন বা সারণী ব্যাপারটা এসেছে। তো এটা একটা খুবই সিম্পল ব্যাপার, একদমই খুবই সিম্পল ব্যাপার, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ স্ট্যাটিস্টিক্সে আমরা আগামী দিনে যে সমস্ত ক্যালকুলেশন করব, আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আছে, হিস্টোগ্রাম আছে, পলিগন আছে, সেন্ট্রাল টেন্ডেন্সি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মতন ক্যালকুলেশন আমাদেরকে শিখতে হবে। তো সেই সমস্ত ক্যালকুলেশনগুলো করার সময় আমরা এরকম ছোট বড় অনেক সারণী বা টেবিল তৈরি করে আমরা ডেটাগুলোকে সাজিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। একটা কথা বলা হয় যে স্ট্যাটিস্টিক্সের একটা ক্যালকুলেশনের একটা বড় অংশই টেবিল বা এই সারণীর মাধ্যমেতে হয়ে থাকে। অর্থাৎ সেই জন্যে স্ট্যাটিস্টিক্সে এই ট্যাবুলেশন ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তথ্যটাকে যদি আমি টেবিলে ঠিকঠাক করে না সাজাতে পারি তাহলে কিন্তু অনেক সময় ক্যালকুলেশনটা কিন্তু ভুল হয়ে যায়। তো সেই জন্যে কিন্তু সারণী করার সময় আমাদের বেশ কতগুলো ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, যে আমি একটা ক্যাজুয়ালভাবে যে সারণী তৈরি করে দিলাম সেটা কিন্তু করলে হবে না। ঠিকঠাক প্রসেসেতে আমাদের কিন্তু সারণী তৈরি করতে হবে বা টেবিলটাকে তৈরি করতে হবে। অর্থাৎ ডেটাটাকে যখন আমি ট্যাবুলেশন করব, অর্থাৎ টেবিলে যখন আমি সেটাকে ইনপুট করব, সেক্ষেত্রে আমাদের কতগুলো ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। তো সেগুলো কি সেটা আমি বোর্ডেতে লিখেছি। তো সেটা একটু এবার দেখে নেওয়া যাক যে একটা সারণী কি কি অংশ থাকতে পারে। তো প্রথমত সারণীর সংখ্যা, অর্থাৎ যে টেবিলটা আমরা করছি সেই টেবিলের নাম্বার।
তো এটা সব সময় প্রয়োজন হয় না, কিন্তু যদি দেখা যায় যে একই বিষয়ের ওপরে বা একই স্থান থেকে অনেক রকমের তথ্য যদি আমি কালেক্ট করি, সেক্ষেত্রে সেই তথ্যটাগুলোকে আমাদের টেবিল মানে কত নাম্বার টেবিলে কোন তথ্যটাকে লিপিবদ্ধ করা হয়েছে সেইটা কিন্তু একটা খুব দরকার পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু টেবিলের নাম্বার, অর্থাৎ যে 1 নাম্বার টেবিলেতে আমি অমুক তথ্য দিয়েছি, 2 নাম্বার টেবিলে আমি এইটা দিয়েছি, এইরকমভাবে আর কি। যেরকম উদাহরণ হিসেবে আমি যদি বলি যে একটা স্কুলেতে ছাত্রছাত্রীদের দেখা গেলো যে একটা টেবিলেতে আমি ছাত্রছাত্রীদের বয়স দিয়েছি, আর একটা টেবিলে আমি ছাত্রছাত্রীদের হাইট দিয়েছি, আর একটা টেবিল তৈরি করেছি সেখানেতে আমি ছাত্রছাত্রীদের ওজন দিয়েছি। অর্থাৎ একটা স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের উপরেই কিন্তু আমি ডেটা যখন কালেক্ট করছি, সেক্ষেত্রে আমার অনেক কটা টেবিল হয়ে যাচ্ছে পরপর। তো সেই সময়তে আমাদের কিন্তু এরকম টেবিলের নাম্বারটা দেওয়া কিন্তু প্রয়োজন হয়ে পড়ে, যেখানেতে আমাদের একের বেশি বা 2, 3টে বা আরও অনেক বেশি টেবিল যখন আমাদেরকে কাজে লাগছে স্ট্যাটিস্টিক্সের ডেটা যখন ইনপুট করছি আমরা টেবিলে সেই সময়তে। তো সারণীর প্রথমেতেই যে সারণীতে আমরা ডেটা ইনপুট করছি সেটার একটা টেবিলের নাম্বার দিতে হবে। যেরকম আমি এখানে একটা ছোট্ট টেবিল একটা করেছি, একটা দেখো এখানেতে এই সারণী নাম্বার 1, অর্থাৎ এখানেতে কেউ যদি বাংলায় লেখে তো লিখতে পারে, কিন্তু ইংরেজিতে লিখলেও ভালো হয় যে টেবিল 1 বলে লিখে যে ডেটাটাকে এখানে দেখানো হয়েছে, যেরকম ভূগোলে প্রাপ্ত নম্বর এখানে ব্র্যাকেটে দ্বাদশ শ্রেণী দিয়েছি। তো আমি একটা কাল্পনিক তথ্যকে তৈরি করে নিয়ে দেখিয়েছি যে ভূগোলে প্রাপ্ত নম্বর দেয়া হয়েছে, এবং সেখানেতে কি হয়েছে যে এখানে একটা কলাম আমি তৈরি করেছি, এখানে একটা কলাম, এই 4টে কলামের মাধ্যমেতে আমি দিয়েছি যে 0 থেকে 25 কারা কারা পেয়েছে, তার মধ্যে ছেলে কজন আছে, মেয়ে কজন আছে, আর টোটালটা যোগ দিয়ে আমি মোট করে দিয়েছি। তারপরে 25 থেকে 50-এর মধ্যে ছেলে কজন নাম্বার পেয়েছে, মেয়ে কজন পেয়েছে, এরকমভাবে আমি করে দিয়েছি। করে আমি মোটামুটিভাবে 0 থেকে 100-র মধ্যে যে নাম্বার হয় সেই নাম্বারটা করেছি, এবং তার মধ্যে ছেলেরা কজন পেয়েছে, কত কত পেয়েছে নাম্বার এটাতে, আর মেয়েরা কজন পেয়েছে এই নাম্বারগুলো সেটা করেছি, লাস্টে টোটাল করে দিয়েছি। তো এই রকমভাবে সুন্দরভাবে টেবিল তৈরি করতে হয়। এবং টেবিল যখন তৈরি করব আমি, সেই সময়তে আমাদের বেশ কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত এই সারণীর যে নাম্বার হয় এই নাম্বারটা আমাকে দিতে হবে। তারপরে আছে শিরোনাম, হেডিং, এইটা অর্থাৎ টেবিলের খুবই ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ ওই টেবিলেতে আমি কি তথ্য দেখাচ্ছি সেইটা কিন্তু আমাকে টেবিলের হেডিংয়েতে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে অবশ্যই। তা না হলে কিন্তু যে ওই টেবিলটা দেখে, ওই ডেটাটা দেখবে সে কিন্তু বুঝতে পারবে না। আর টেবিল করাটাই কিন্তু ওই জন্য হয় যাতে ডেটাটা দেখে আমি যেন এক পলকে দেখে আমি কি ডেটা দেওয়া হয়েছে সেটা যাতে বুঝতে পারি, সেই জন্যই কিন্তু সারণীটা করা হয়। কারণ র ডেটাটা খুব অগোছালো টাইপের থাকে, যে ওই ডেটাটার উপরেতে কাজ করবে বা স্ট্যাটিস্টিক্সের অ্যানালাইসিসগুলো সে যে করবে তার পক্ষে র ডেটা নিয়ে কাজ করা সম্ভব হয় না সব সময়তে। সেই জন্যই কিন্তু টেবিলটা করা, যাতে ক্যালকুলেশনটা আরও বেশি সহজসাধ্য হয়। তো সেখানেতে যদি আমি কি দেখাচ্ছি টেবিলেতে, কি ডেটা আমি দেখাচ্ছি ট্যাবুলেশন করে, সেইটাই যদি বলে দেওয়া না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা খুব বাজে হয়ে যায়। তো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি টেবিলেতে কি দেখাচ্ছি, কি ডেটা আমি টেবিলটাতে ইনপুট করেছি সেইটা কিন্তু অবশ্যই সারণীতে কিন্তু দেয়া থাকবে, এটা কোনোভাবে ভুলে গেলে কিন্তু চলবে না। অর্থাৎ প্রত্যেক টেবিল স্ট্যাটিস্টিক্সের টেবিলেতে কিন্তু তার হেডিং অবশ্যই দিতে হবে। আগামী দিনে আমরা যে সমস্ত ক্যালকুলেশন টেবিলের মাধ্যমেতে করব প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে টেবিলেতে যে ক্যালকুলেশন করা হচ্ছে বা যে ডেটা টেবিলেতে আমি দেখাচ্ছি সেইটার যেন অবশ্যই টেবিলের হেডিংয়েতে বলে দেওয়া থাকে। তারপরে সারির বিবরণ লিপি একটা থাকছে, যে এই যে সারিবদ্ধ করা হচ্ছে বা এই যে স্তম্ভের শিরোনাম, অর্থাৎ এই যে কলামগুলো রয়েছে এই কলামগুলো কি কলামে কোনটা কি দেখানো হচ্ছে সেটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সেটাও কিন্তু স্পষ্টভাবে লিখে দিতে হবে। অর্থাৎ এই সারির বিবরণ মানে এই রোগুলোতে যে ডেটাগুলো ইনপুট করা হচ্ছে সেটাকেও বোঝাতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্তম্ভ বা এই যে কলামগুলো আছে সেই কলামের যে শিরোনামটা হয় অর্থাৎ হেডিং, কোন কলামেতে আর কোন কলামের কোন সারিতে আমি কি তথ্য দিচ্ছি সেইটাও কিন্তু আমাকে কিন্তু স্পষ্ট করে বলে দিতে হবে। অর্থাৎ সারির ক্ষেত্রে বিবরণটাও স্পষ্ট হবে, এবং কলামগুলো বা স্তম্ভগুলোর ক্ষেত্রে কোন কলামেতে আমি কি তথ্য দিচ্ছি, যেরকম এখানে প্রাপ্ত নম্বর দেখিয়েছি আমি সেটা দিলাম, সেই প্রাপ্ত নম্বরের মধ্যে ছেলেরা কজন পেয়েছে এই নাম্বারটা সেটা দিয়েছি, এটা মেয়েরা কজন পেয়েছে সেটা দিয়েছি, তারপরে দিয়েছি মোট করে দিয়েছি। তো এই রকম এখানে আর একটা জিনিস আমি বলে রাখি যে সব টেবিল যে একই রকম হবে সেটা কিন্তু নয়।
বা ট্যাবুলেশন কিন্তু ডেটা অনুযায়ী বদলে যায়, অর্থাৎ কী ধরনের ডেটা আমি কালেক্ট করেছি সেইটার উপরে কিন্তু টেবিলের ফরম্যাটটা কিন্তু নির্ভর করে। অর্থাৎ আমি এই টেবিলটা দিয়ে কিন্তু অন্য ডেটাতে কাজে লাগাতে পারবো না। অর্থাৎ ডেটার প্রকৃতি অনুযায়ী বা কী ধরনের ডেটা আমি কালেক্ট করেছি সেই অনুযায়ী আমাকে কিন্তু টেবিলটাকে তৈরি করতে হবে। তো সব টেবিল কিন্তু আলাদাই হয়, কিন্তু টেবিলের কিছু বেসিক্স জিনিস আছে, যে বেসিক্স জিনিসগুলো আমরা যখন স্ট্যাটিস্টিক্সে ট্যাবুলেশন যখন করব আমরা, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং তার মধ্যে যেটা আমি বলছি, অর্থাৎ এগুলো হচ্ছে বেসিক্স জিনিস, এগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপরে আছে উৎস, অর্থাৎ যে ডেটাটা আমি টেবিলেতে দেখাচ্ছি সেই ডেটাটা কোথা থেকে আমি পেলাম তার একটা কিন্তু উৎস বা সোর্স কিন্তু আমাকে টেবিলের তলাতে দিতে হবে। যেটা আমি এই যে পাদটিকা বা যেটাকে ফুট নোট বলে ইংরাজিতে, এই উৎসটা বা পাদটিকাটা লিখতে হবে কিন্তু। অর্থাৎ এই পাদটিকা বা এই ফুট নোটটাতেই কিন্তু আমি সোর্সটা লিখে দিতে পারি, এটা দিলে সব থেকে ভালো হয়। তো এখানে যেরকম আমি সোর্স দিয়েছি যে শ্রেণীভিত্তিক সমীক্ষা, অর্থাৎ এই যে ডেটাটা আছে এই কাল্পনিক ডেটাটা আমি প্রত্যেকটা শ্রেণীতে গিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে জিজ্ঞেস করে আমি ডেটাটা পেয়েছি। তো এটার উৎস হচ্ছে শ্রেণীভিত্তিক সমীক্ষা। যেহেতু এটা দ্বাদশ শ্রেণীর ওপরেতে যেহেতু করা হয়েছে, তো আমি দ্বাদশ শ্রেণীর ক্লাসেতে আমি গিয়েছি, সেখানেতে গিয়ে আমি সেই ক্লাসেতে যাদের যাদের ভূগোল রয়েছে তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি যে কে কত নাম্বার পেয়েছে ভূগোলেতে। তো সেটা এরকমভাবে যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো শ্রেণী হতে পারে। তো আমি যে শ্রেণীতেই যাই বা যে ক্লাসেতেই যাই বা যে সাবজেক্টের ওপরেই করি না কেন, সেটা কিন্তু আমি কিভাবে পেলাম সেটা ছোট্ট করে, এমন নয় যে প্রচুর ডেসক্রাইব করে আমাকে লিখতে হবে, সেটা নয়, একদম সংক্ষেপে জাস্ট দেখে আমি বলে দিতে পারবো যে না এই ডেটাটা এইখান থেকে পাওয়া গিয়েছে। তো এটা শ্রেণীভিত্তিক সমীক্ষা, যেহেতু এটা ক্লাসে গিয়ে আমি করেছি সেই জন্য সেটা শ্রেণীভিত্তিক সমীক্ষা। যদি আমি অন্য কোনো জায়গা থেকে ধরো অন্য কোনো বিষয়ের উপর ডেটা যদি আমি করতাম তাহলে সেটা অন্য রকমের সোর্স হতো। তো সেইটা আর একটা কি আছে, মন্তব্য বা কমেন্টস, যেটা বলা হয় মন্তব্য, অনেক ক্ষেত্রে সেটা দরকার পড়ে, সব ডেটার ক্ষেত্রে সেটা লাগে না। যে বিশেষ কোনো মন্তব্য যদি আমার লিখতে হয় তাহলে এর সঙ্গে একটা কলাম অ্যাড করতে হয়, যে সেই কলামটা অ্যাড করে তাতে আমাকে লিখতে হয় যে মন্তব্য বলে, যে বিশেষ কোনো কিছু ইনফরমেশান যেটা আমি এই টেবিলেতে দেখাতে পারছি না সেইটা আমার মন্তব্যের যে কলামটা আছে সেই কলামেতে আমি লিখে রাখলাম এক্সট্রাভাবে। তো এইটা তো একটা সারণী যে তৈরি করতে গেলে সেই সারণীর তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। এবং অতি অবশ্যই কিন্তু সারণীর হেডিং এবং এই যে স্তম্ভগুলো আছে এই স্তম্ভের যে নামগুলো, কোন স্তম্ভেতে আমি কি ডেটা দেখিয়েছি, কি তথ্য দেখানো হচ্ছে, সেইটা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু লিখতে হবে, তা না হলে কিন্তু সেই সারণীর কোনো গুরুত্ব নেই। এর পরেতে আমি আসছি যে একটি আদর্শ সারণী অর্থাৎ গঠন করতে গেলে কি কি বিষয় আমাকে আবারও খেয়াল রাখতে হবে সেইটা, অর্থাৎ সারণীর শিরোনাম সংক্ষিপ্ত ও পরিষ্কার হওয়া দরকার। যেটা আমি বললাম যে সারণীর শিরোনাম মানে এই নয় যে 2-3 লাইনে ধরে আমি লিখবো, একদম টু দ্য পয়েন্ট, একদম ইম্পর্টেন্ট কথাটাই আমি সারণীতে লিখবো, যেটা এক দৃষ্টিতে দেখে এক ঝলকে দেখে আমি ব্যাপারটা বুঝতে পারি সেই রকম ভাবে। রাশিতত্ত্বের সঠিক একক নির্বাচন ও লিপিবদ্ধকরণ, এইটা একটা ব্যাপার যেটা খুব গুরুত্বপূর্ণ সারণীর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু ডেটা আমাদের কালেক্ট করতে হয় যেগুলো ইউনিট লাগে, একক, অর্থাৎ কি এককে সেটা মাপা হয়েছে। যেরকম যদি আমি বলি যে কোনো বিষয়ের কোনো ধরো ছাত্রছাত্রীদের বয়স, এবার বয়স আমাদের কিসে মাপা হয়, বছরেতে সাধারণত মাপা হয়। তো অবশ্যই সেই বয়সটা কিসে মাপা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে ডেটার পাশেতে আমাদের টেবিলের মধ্যে এক জায়গায় লিখে দিতে হবে। যেরকম ধরো এখানে যদি আমার প্রাপ্ত নম্বর না থেকে যদি ছাত্রছাত্রীদের বয়স থাকতো তাহলে আমি এই বয়সটা লিখতাম এবং এর পাশেতে মানে ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখে দিতাম বছর। কিংবা ধরো আমি যদি কোনো জায়গার বৃষ্টিপাতের তথ্য আমি ধরো কোনো একটা জায়গায় গেলাম, সেই জায়গার বৃষ্টিপাতের তথ্য আমি কালেক্ট করছি, তো সেক্ষেত্রে আমি যদি এখানে বৃষ্টিপাত বলে ব্যাপারটা লিখে দিই, কিন্তু এবার সেই বৃষ্টিপাতের যে তথ্যটা সেটা আমি মাপছি কিসে, তো সাধারণত বৃষ্টিপাত মিলিমিটারে আর সেন্টিমিটারেতে মাপা হয়ে থাকে, অনেক সময় ইঞ্চিতেও মাপা হয়ে থাকে। তো আমি যেটা মানে যে মাপেতে আমি তথ্যটা পেয়েছি বা আমার যে কালেক্ট যে আমি করছি সেটা যে মাপেতেই আছে, যদি সেটা মিলিমিটারে থাকে তাহলে সে মিলিমিটার, যদি সেন্টিমিটারে থাকে সেন্টিমিটার, যাতে থাকবে সেটার ইউনিটটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে, অর্থাৎ তথ্যের ইউনিট, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো হচ্ছে ইউনিট দেয়া যায় সেক্ষেত্রে কিন্তু ইউনিটটা আমাকে বসাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ছাত্রছাত্রীরা কিন্তু বসায় না, স্কিপ করে যায়, ভুলে যায়, এর জন্য কিন্তু একটা নাম্বারের ওপরে কিন্তু এফেক্ট পড়ে। তো সেই জন্য এটা খেয়াল রাখতে হবে ক্যালকুলেশন করার সময় যে আমাকে প্রশ্নেতে যে ডেটাটা দেওয়া হয়েছে সেই ডেটাটা কি ইউনিট আছে। যদি ধান উৎপাদনের ডেটা দেয়, গম উৎপাদনের ডেটা দেয়, বা
বা কোনো বৃষ্টিপাত উষ্ণতা সংক্রান্ত যদি ডেটা দেয় তাহলে অবশ্যই তার কিন্তু একটা ইউনিট থাকে, অর্থাৎ সেই ডেটাটা কিসে পরিমাপ করা হয়েছে। তো সেইটা কিন্তু অবশ্যই কিন্তু স্ট্যাটিস্টিক্সের যে টেবিল আমরা যে যখন ট্যাবুলেশন যখন করব সেই টেবিলেতে কিন্তু যখন ওই ডেটাটাকে আমি ইনপুট করছি তখন কিন্তু অবশ্যই কিন্তু সেই ইউনিটটা কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু যেটা আমি আগেই বললাম যে নাম্বারের ওপরে কিন্তু একটা এফেক্ট পড়ার সম্ভাবনা থেকে যায়। তারপরে দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে ছকটি সামঞ্জস্যপূর্ণ হবে। অবশ্যই অনেকে এই ব্যাপারটাকেও খুব ক্যাজুয়ালিতে নিয়ে নেয় যে একটা ছক করার দরকার, করে দিলাম, যেন তেন প্রকারে করলেই হলো, কিন্তু না, ব্যাপারটা হচ্ছে যে ছকটা একটা সুন্দরভাবে করার একটা ব্যাপার থাকে, যেহেতু সেই ছকটা দেখে আরও লোকেরা সেইটাকে দেখে অ্যানালাইসিস করবে। তো সেই জন্য ছক প্রস্তুত করার সময় কিন্তু স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমাদের এটা ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে ডেটাটা সেই ডেটাটা যেন সুন্দরভাবে অর্থাৎ ছকের মাধ্যমেতে কিন্তু দেখানো হয়, এবং সেক্ষেত্রে ছকের যে দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ এই যে ছকের যে কলাম এবং রোগুলো হবে সেগুলো যেন টেবিলের সঙ্গে যেন মানানসই হয়, যে ডেটাটা আমি ইনপুট করব সেই ডেটাটার সঙ্গে মানানসই যেন হয়, দৈর্ঘ্য প্রস্থগুলো যেন ঠিকঠাক থাকে। এমন হয় যে এই কলামের তথ্যটা এই কলামের মধ্যে চলে গেছে বা এইটার তথ্য এর মধ্যে চলে গেছে, এরকম যেন না হয়। আর যেটা রয়েছে যে পাদটিকায় উৎস গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ থাকা দরকার। উৎস বলতে যেটা আমি আগেই বলে দিয়েছি যে এই পাদটিকায় বা ফুট নোটেতে এই যে উৎসটা লিখে দিতে হবে খুব সাফিসিয়েন্ট এবং খুব ছোট করে এই উৎসটাকে লিখতে হবে। এমন নয় 2-3 লাইন ধরে উৎসটাকে লিখে দিলাম, সেরকম কিছু নয়, ছোট্ট করে উৎসটা লিখে দিতে হবে। আর যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য যদি লাগে যে দিতে লাগবে, দেওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ সাল দেওয়া যেতে পারে যে কোন সময়তে এই ডেটাটাকে কালেক্ট করা হয়েছে বা এই ট্যাবুলেশনটা কোন সময়তে করা হয়েছে সেইটা দেওয়া যেতে পারে। এরকম যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি থাকে তাহলে সেটা এই উৎসতে বা এই যে ফুট নোট আছে এই ফুট নোটেতে দিতে হবে। এরপরে আসছে হচ্ছে গুরুত্ব, অর্থাৎ কি কারণেতে আমরা ট্যাবুলেশন করব বা ট্যাবুলেশনের গুরুত্ব কি। তো জটিল তথ্য সহজে উপস্থাপন করা যায়। হ্যাঁ, এটা যেটা আমি আগেই বলেছি, শুরুতেই যেটা বলেছিলাম আমি, যে যখন আমরা ডেটা কালেক্ট করি, র ডেটা যখন আমরা কালেক্ট করি সেটা খুব জটিল অবস্থায় থাকে, কমপ্লেক্স ডেটা থাকে, খুব ক্রিটিক্যাল থাকে, অনেক সময় সেই জিনিসটাকে বোঝা যায় না। তো সেক্ষেত্রে যদি সেই ডেটাগুলোর থেকে অবাঞ্ছিত যে সমস্ত অংশ যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে মেন যে জিনিসটা যেটা দিয়ে আমরা অ্যানালাইসিস করব সেটাকে যদি টেবিলের মাধ্যমে উপস্থাপন করা যায় তাহলে কিন্তু সেই জিনিসটা আরও সহজে বোঝা যায়। তো সেই জন্য জটিল তথ্য সহজে উপস্থাপন করা যায় এই টেবিলের মাধ্যমেতে। আর কি বিষয়বস্তু সম্পর্কে তথ্য আরোহণ সহজসাধ্য হয়, অর্থাৎ এই টেবিলের মাধ্যমেতে যখন আমি তথ্যটাকে দেখাচ্ছি তখন যে কোনো তথ্যকে খুব সহজে আমি খুঁজে পেতে পারবো। র ডেটাটার মধ্যে সব জিনিসগুলো মিলেমিশে একাকার হয়ে থাকে, যার জন্য সেখান থেকে আমার কাজের জিনিসটাকে খুঁজে বার করা কিন্তু খুব দুর্বোধ্য হয়ে যায়, অনেক সময় কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় সেটা। তো সেই ক্ষেত্রে যদি টেবিলের মাধ্যমে যদি ডেটাটাকে আমি রিপ্রেজেন্ট করে দিই তাহলে আমার যে ডেটাটা আমার প্রয়োজন হচ্ছে সেটা আমি ঝপ করে টেবিলের থেকে খুঁজে বার করে নিতে পারবো। যদি ধরি যে এই যে ভূগোলের যে নাম্বারটা যেটা পেয়েছে এখানে শুধুমাত্র আমি প্রাপ্ত নম্বর আর মোট স্টুডেন্টটাকে আমি দেখবো, তাহলে আমি এই দুটো কলামের দিকে আমি আর দেখছি না, আমি এখানে মোট দেখে নিলাম যে 0 থেকে 25 নাম্বার পেয়েছে 9 জন, 25 থেকে 50 পেয়েছে 11 জন, 50 থেকে 75 পেয়েছে 13 জন, 75 থেকে 100 জন পেয়েছে 10 জন। তো এই ডেটাটাকে আমি দেখে নিলাম। এবার যদি আমার প্রয়োজন হয় যে আমি শুধু ছেলেদেরটা দেখবো বা শুধু মেয়েদেরটা দেখবো, মোটে আমার দরকার নেই, তাহলে এইটা, তো এখান থেকে আমি টেবিল থেকে খুব সহজেই সেই জিনিসটাকে কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারছি। অর্থাৎ যেটা এখানে বলা হয় যে বিষয়বস্তু সম্পর্কে তথ্য আহরণ সহজসাধ্য হয়, অর্থাৎ আমি যে ডেটাটা চাইছি সেই ডেটাটা কিন্তু টেবিলের মাধ্যমেতে যদি উপস্থাপন করা থাকে তাহলে সেটা টেবিল থেকে খুঁজে নিতে আমার খুব সুবিধা হবে। তো সেই জন্যে কিন্তু স্ট্যাটিস্টিক্সের ট্যাবুলেশনের কিন্তু একটা খুব গুরুত্ব রয়েছে। আর কি আছে, তথ্য সমূহের বিশ্লেষণ সহজসাধ্য হয়। অবশ্যই যদি আমি তথ্যকে খুব সহজে খুঁজে পেতে পারি তাহলে সে তার বিশ্লেষণটা কিন্তু খুব সহজে করতে পারা যাবে, অর্থাৎ সেটাকে নিয়ে যখন আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল যখন অ্যানালাইসিস যখন করব তখন সেটা কিন্তু অনেক বেশি সহজসাধ্য হবে। তো এই গেল হচ্ছে রাশিতত্ত্বের সারণীকরণ বা ট্যাবুলেশনের পুরো ব্যাপারটা। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। যদি ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসেতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।